আপনার কথাবার্তা এমন লাগাম ছাড়া কেন? আমি অবাক হয়ে যাচ্ছি। আমিও অবাক হই, আপনি এভাবে গায়ে পড়ে ঝগড়া করছেন কিভাবে? এক হাতে তো তালি বাজে না, আপনি ঝগড়া করছেন বলেই আমাকে এত উত্তর দিতে হচ্ছে। নীরব অবাক বিস্ময়ে হাঁ হয়ে থাকে। দাঁত খিচিয়ে বলল, আমি কখন আপনার সাথে ঝগড়া করলাম? আজব তো। না, আপনি আমাকে কবিতা পড়ে শোনাচ্ছিলেন। হোয়াট? এই, আপনি কি ঝগড়া ছাড়া কিছু পারেন না? একটু খেতে বসলাম, তাতেও শান্তি দিচ্ছেন না। নীরব ভ্যাবাচাকা খায়, বড় বড় চোখ করে তাকায় তামান্নার দিকে। খিটখিটে মেজাজে বলল, আমি করি ঝগড়া নাকি আপনি করেন, প্যাকাটি মহিলা? তামান্নার খাওয়া বন্ধ হয়ে যায়। সে অবাক হয়ে তাকায় নীরবের দিকে, একগাল হেসে বলল, আপনি কিরণমালা সিরিয়াল দেখতেন তাই না? আমিও দেখতাম। এখন কথা হচ্ছে, আপনি তো ধবধবে সাদা, আপনি হচ্ছেন আস্ত এক ডঙ্কার। নীরব বেকুব বনে গেল। উদাস হয়ে তাকিয়ে থাকলো তামান্নার দিকে। আবারও সে হেরে গেল। পরাজিত সৈনিকের ন্যায় হতাশ শ্বাস ফেলল সে। ফা ঘুরিয়ে চলে যেতে নিতেই তামান্না গম্ভীর স্বরে বলল, আপনি ফজরের নামাজ পড়েননি, বিষয়টা আমাকে কষ্ট দিয়েছে। এতবার ডাকার পরে উঠলেন না, তাহলে শয়তান আপনাকে জব্দ করবে না তো কাকে করবে? তামান্নার খাওয়া শেষ। সে এঁটো প্লেট নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নীরব বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। তার নামাজ ছুটে গেছে বলে মেয়েটা কষ্ট পেয়েছে, কিন্তু সে এটা নিয়ে একটুও ভাবলো না। সত্যিই সে শয়তানের দাসত্ব করছে। চিন্তার ভারে মাথা ঝিমঝিম করে উঠল নীরবের। বুকের মধ্যে সুচালো তীরের ন্যায় আঘাত হানল দিন পালনের ক্ষেত্রে তার অনীহার ভাবগুলো। বৌভাতের অনুষ্ঠান শেষে একে একে অতিথিরা বিদায় নিল। রয়ে গেল কেবল খানভিলের গুটি কয়েক মানুষ। কেমন শূন্য শূন্য লাগছে বাড়িটা। রাত নেমে এসেছে, তবে কেমন একটা সারা শব্দ নেই বাড়িতে। যে যার রুমে। সবচেয়ে বেশি বিষণ্ণতা ভাবে ডুবে আছে ঝুমুর। সে নিজের রুম থেকে বেরিয়ে শান্তার রুমে যায়। সেখানে গালে হাত দিয়ে বসে আছে শান্তা আর মিম। পাশেই ফারিয়া মোবাইল টিপছে। ঝুমুর তাদের পাশে গিয়ে বসে, প্রশ্ন করে, মেহেরিমা কোথায়? বড় ভাবির রুমে। আমরাও মাত্রই আসলাম সেখান থেকে। ও, ভাবির কান্না বন্ধ হয়েছে? মোটামুটি। শান্তার কথার উত্তর দিতে দিতে ততক্ষণে নিচে বিছানা করে ফেলল। আলমারি খুলে বাড়তি দুটো বালিশ নামিয়ে বলল, আমাদের সাথে ঘুমাবি সুমুর? তোমরা সবাই একসাথে ঘুমাবে নাকি? হুম। তাহলে আমি কেন বাদ যাব? শুয়ে পড় তাহলে। তুমি নিচে ঘুমাবে বুবুই? যদি ঠান্ডা লেগে যায়? শান্তা হেসে বলল, আমি খাটে ঘুমাবো, তোদের জন্য নিচে বিছানা করেছি। লাইট অফ করে শুয়ে পড়ল সবাই। ফোন সাইলেন্ট করে রায়হানের সাথে টুকটাক মেসেজে কথা বলছে ফারিয়া। এই দুদিনে কথা হয়নি একদম। যদিও বা রায়হান রিপ্লাই দিয়েছে খুব দেরিতে, তবু দিচ্ছে তো। ফারিয়া এতেই খুশি। সে মেসেজ পাঠালো, রায়হান ভাই জানেন, বিয়ের অনুষ্ঠানে আমাকে কত কিউট লেগেছে। সকলে তাকিয়েই ছিল। তাই নাকি? তো দেখি কেমন লেগেছে। হ্যাঁ বুবুই, আমিও শুনতে চাই, প্লিজ বলো না। আর নিজের হেদায়েত পাওয়ার গল্প অন্যকে শোনালেও সোয়াব পাওয়া যায়। শান্তাও আজ ধরল মিমের পরিবর্তন তাকেও অনেক ভাবাচ্ছে। সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি তার। আজ জানতেই হবে। ফারিয়ার এতক্ষণ ধরে চলা ছবি বাছাইয়ের পর্যবেক্ষণ ততক্ষণে শেষ হলো। প্রায় 50-এর কাছাকাছি ছবি সিলেক্ট করেছে সে। সেন্ড করতে গিয়েও হাত থেমে গেল। মনোযোগ চলে গেল মিমের দিকে। মিম এক পর্যায়ে এসে নিজেকে ধাতস্থ করলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস টানলো। তারপরেই বলতে লাগলো তার হেদায়েত পাওয়ার গল্প। আমি এক গুনাহগার বান্দি। পাপের পঙ্কিলতায় ডুবতে ডুবতে আমি ভুলেই গিয়েছিলাম জীবনের স্বাদ। প্রেমে পড়ে গিয়েছিলাম এক যুবকের। জানিয়েছিলাম নিজের মনের বাসনা। মেনে নেয়নি সে। আমি ভেবেছিলাম আমার সৌন্দর্যের জ্যোতি বাড়লে তার দৃষ্টি পড়বে আমার উপর। শুরু করলাম রূপচর্চা। এমনিতেও ছোটবেলা থেকে আমার কথা কাজ কেন জানি কারোর পছন্দ হতো না। নিজেকে যতভাবেই তাদের সামনে উপস্থাপন করতাম না কেন, তাদের কাছে এর গ্রহণযোগ্যতা কখনোই পাইনি। বাড়িতে খারাপ মেয়ে হিসাবে আমিই ছিলাম। আমি নিজেও মেনে নিয়েছিলাম এটা। তোকে নিয়ে কারোর অতি বাড়াবাড়ি আমার সর্বদা ন্যাকামি মনে হতো। এটা আমার দোষ না, বিশ্বাস কর। তোকে সহ্য হতো না বিষয়টা এমনও না। অনেক সময় ইচ্ছে করে করে হিংসা করতাম। সাংসারিক কাজ হতে লেখাপড়া সব কিছু আমি নিজে সবটা দিয়ে চেষ্টা করে শিখেছিলাম।
কলেজের টপার হওয়া ছেলেদের প্রেমের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দেওয়া, এসবই ছিল আমার রোজকার রুটিন। কিন্তু আমি মনে প্রাণে একজনকেই চাইতাম। সেই লোকটা যদি কখনো আমার চোখের দিকে পূর্ণ দৃষ্টি দিত, তবে অবশ্যই দেখতে পারত তার জন্য কতটা ভালোবাসা পুষে রেখেছিলাম। কিন্তু সে তাকালো না। তাকে পেলাম না, কিন্তু আমি আমার রূপকে পেয়ে গেলাম। আমার কালো অন্তর আমাকে দুনিয়ার মুখাপেক্ষী করে দিয়েছিল। আমি যেদিকে তাকাতাম মনে হতো সবাই আমাকে ঘৃণা করে। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। ভাইয়ার অসুস্থতায় তার চিঠিটা পেয়ে তখন তোর কাছে গিয়েছিলাম। তখনও আমি ভাবতে পারিনি তুই আমাকে ফিরিয়ে দিবি। আমি অবাক হয়ে দেখেছিলাম তোকে ভালোবেসে একজন মানুষ স্ট্রোক পর্যন্ত করে ফেলেছে, অথচ তুই তাকে একটা বারের জন্যও দেখতে আসলি না। নিজেকে এমনভাবে সরিয়ে রেখেছিলি যেন সে তোর কিছুই হয় না। তখন মনে পড়লো আমার প্রিয় মানুষটাও একদিন আমায় চরিত্রহীন বলেছিল। আসলে সেটাও বটে, কারণ আমি আমার সাজসজ্জা দিয়ে অন্যকে আকৃষ্ট করার চেষ্টা করতাম। পারফিউম লাগিয়ে রাস্তায় বের হতাম। এর মানে কি? আমি তো বেবিচারী নারী আরও আগেই হয়ে গিয়েছি। তোদের ফ্ল্যাট থেকে ফিরে এসে নিজের জীবন নিয়ে ভাবতে বসলাম। আমি হতাশ হয়ে দেখেছি আমার জীবনের পাপের খাতাটা, যেখানে আমলের ছিটে ফুটেও পাইনি আমি। আফসোস, অনুতাপে আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমার কাজ কি ছিল পৃথিবীতে? দুনিয়ার পরীক্ষায় টপার হতে গিয়ে আখেরাতে পরীক্ষায় যে আমি ফেল করে বসেছি। নিজের মনটা এতটা অশান্ত হয়েছিল যে আমি নিজের মধ্যেই ছিলাম না যেন। কি ভেবে যেন সূরা আর রহমান চালালাম। বিশ্বাস করবি না, সেই সুমধুর ধ্বনি আমার হৃদয়ের গভীরে গিয়ে হৃদয়কে বিকলিত করেছিল। আমার মনে হয়েছিল যেন কোনো মানুষের কণ্ঠস্বর নয়, আসমান থেকে নেমে আসা সুর। আমার প্রাণ উদ্বেলিত হলো, আমার চোখ দুটো অশ্রুসিক্ত হলো। জীবনে প্রথমবারের মতো আমি আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ালাম। যখন সিজদায় গেলাম তখন মনে হলো এর চেয়ে শান্তি বুঝি আর কিছুতেই নেই। নামাজে এত স্বাদ, এত শান্তি, সিজদায় এত স্বস্তি, এত প্রশান্তি। আমি ভুলে গেলাম সময়ের সীমানা। দৃষ্টি থেকে মুছে গেল বর্তমানের সব নিশানা। সেদিন বুক চাপড়ে কাঁদতে কাঁদতে আমার বেহাল দশা। যেই রব আমাকে এত ভালোবেসে সৃষ্টি করেছেন, ক্ষণে ক্ষণে তার নাফরমানি কি করে করলাম? কেন হৃদয়ের রবের জন্য ভালোবাসা না রেখে অন্যজনের প্রতি রাখলাম? নিজেকে নিজেই ধিক্কার জানালাম। এরপরে কয়েকদিন আমার ঘোরের মধ্যেই কেটেছে। যখন রবের দরবারে মোনাজাতের জন্য হাত তুললাম, তখন আমার বিগলিত হৃদয় থেকে কান্না উতলে পড়ত। দু চোখ ছাপিয়ে অশ্রুর ধারা নেমে আসতো। এই কান্না ছিল আনন্দের, এই অশ্রু ছিল প্রশান্তির। আমি বুঝতে পেরেছিলাম আমার রব আমার অন্তরে হেদায়েতের নূর ঢেলে অনুগ্রহ ও করুণায় সিক্ত করেছেন। বিশ্বাস কর, আমার জীবনের বড় পাওয়া আমার রবের ভালোবাসা। ছেড়ে দিলাম দুনিয়াদারি, পড়াশোনা, আঁকড়ে ধরলাম আমার ইসলামকে। আমি চাই বারে বারে প্রশান্তির এই দিন যেন আমার হৃদয়ে বসন্ত হয়ে আসে। তার কথা শেষ, কিন্তু রেশ ছড়িয়ে গেল প্রতিটি অন্তরে। অশ্রুসিক্ত হলো সকলের নয়ন, দুলে উঠল পুরো শরীর। প্রত্যেকের হৃদয়ে যেন বসন্ত এসে কড়া নেড়ে গেল। ফারিয়ার শরীরও কেঁপে উঠল কেমন। সিলেক্ট করা ছবিগুলোর দিকে দৃষ্টিপাত করল। তার তনুমন বিদ্রোহ করে বলল, এ আমি কি করেছিলাম? কেন ওনার কাছে ছবি পাঠাচ্ছিলাম? রায়হান অপেক্ষায় থাকতে থাকতে বিরক্ত। সে লিখল, কি হলো দে? ফারিয়া ঠোঁট কামড়ে ধরল, নিজে নিজেই দুদিকে মাথা নেড়ে বলল, কখনো না। ততস্ত্র হাতে টাইপ করল, আপনাকে আল্লাহর জন্য ছেড়ে দিলাম রায়হান ভাই। আজ থেকে আমাদের চলার পথ ভিন্ন। যদি আল্লাহ কখনো চান তো আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। ঝাপসা চোখে স্ক্রিনে তাকিয়ে আস্তে করে ব্লক লিস্টে ফেলে দিল রায়হানের আইটি। কাতার নিচে মুখ লুকিয়ে নিঃশব্দে কেঁদে উঠল ফারিয়া। ঝুমুর কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল, ছেলেটা কে বুবুই? মিম ভেজা চোখে তাকালো, আধ ভাঙা গলায় জবাব দিল, অতীত ভুলে যেতে চাই, আর আমার গুনাহর কাজের সাক্ষী বাড়াতে চাই না। স্ক্রিনের দিকে তাকিয়ে বিমূঢ় হয়ে বসে রইল রায়হান।
ফারিয়া কথাগুলো তার মাথার উপর দিয়ে গেল, কিছুই বোধগম্য হলো না যেন। ফারিয়ার পাঠানো মেসেজটা বারবার পড়ল সে। মিনিট পাঁচেকের ব্যবধানে কি হলো এই মেয়ে? রায়হানের ভিতরটা অস্থিরতায় ছেয়ে গেল। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছুতে কল করলো, কিন্তু না, সব জায়গা থেকে রায়হানকে ব্লক করে রেখেছে ফারিয়া। রায়হান স্তব্ধ হয়ে যায়। যেখানে রায়হান বলতে পাগল মেয়েটা, সেখানে তাকে ব্লক করে দিল। কি এমন কারণ? রায়হান চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। হুট করে নীরবের অসহায় চেহারাটা মানুষপটে ভেসে উঠল। ভালোবাসে কাঙাল এক যুবক কিভাবে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল, সবই তার জানা। একই কাহিনী আবারও পুনরাবৃত্তি হবে না তো? তার কণ্ঠনালী পর্যন্ত শুকিয়ে কাঠ। ফারিয়ার আগের SMS গুলো বারবার পড়ছে। রিপ্লাই দেন না রায়হান ভাই। বুকের ভিতরটা ছ্যাঁত ছ্যাঁত করে উঠছে তার। ফারিয়ার মায়াবী মুখটা বারবার মনে পড়ছে। কিছুক্ষণ রুমে পায়চারি করে ফায়াজের নাম্বারে কল দিল। ফায়াজ সবে মাত্র হসপিটাল থেকে ফিরেছে। রায়হানের ফোন দেখেই ঘড়িতে তাকালো রাত 11টা বাজে। ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে রিসিভ করে স্পিকার অন করলো। রায়হান যথাসম্ভব স্বাভাবিক গলায় কুশলাদি বিনিময় করলো। তারপরে রয়েস হয়ে বলল, ফুবরা কি ফিরেছে? ফারিয়া কোথায়? কাল আসবে সম্ভবত, এখনও তোদের বাড়িতে। ও আচ্ছা, কিছু হয়েছে নাকি ফায়াজ ভাই? না, কি হবে, মাত্রই তো ফিরলাম, টায়ার্ড লাগছে। আচ্ছা ফ্রেশ হও, তাহলে রাখলাম। ফোন কেটে দিয়ে খাটে ধপ করে বসে পড়ল রায়হান। কারণ কি তার জানা নেই। ফোনের গ্যালারি জুড়ে ফারিয়ার কত ছবি এক একটা করে দেখছে আর আঙুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে। চোখ জ্বলছে তার, পুড়ছে অন্তর। নতুন এই অনুভূতির সাথে পরিচিত নয় সে। নীরবের বিরহ ব্যথার ন্যায় আর একটা অধ্যায় তৈরি হতে যাচ্ছে না তো? এত কেন কষ্ট হচ্ছে? শীতের সকালগুলো বেশ আয়োজন করে শুরু হয়। চারিদিক থেকে হিমশীতল বায়ু প্রতিটা রন্ধে রন্ধে পৌঁছিয়ে যায়। শীত শীত আমেজে যখন মাটির চুলায় গরম গরম পিঠাপুলি তৈরি করা হয়, তখন তো এর মজাই আলাদা। সাফিয়া বেগম চুলায় ভাপা পিঠা বানাচ্ছে। গরম গরম ভাপা পিঠা খাওয়ার জন্য বাড়ির মেয়েরা সব বাটি নিয়ে গোল হয়ে বসে আছে। বাদ যায়নি শান্তা, মিমিও। এক হাতে বাটি ধরে আর এক হাত দিয়ে আগুন পোহাচ্ছে তারা। পুলি পিঠার নারকেলের পুর ঢোকাতে ঢোকাতে হেসে ফেললেন আফিয়া। বললেন, তোরা আর বড় হবি না, তাই না? এখনো বাচ্চাদের মতো করছিস। তার কথা বাকিরা হাসলেও ঝুমুর চোখ মুখ অন্ধকার করে তাকিয়ে তাকিয়ে তার মায়ের ভাগ বন্টন দেখছে। সবার বাটিতে পিঠা দিলেও তার বাটি খালি। সে তড়াক করে বসা থেকে দাঁড়িয়ে গেল, মুখ ভার করে বলল, বড় মা, তোমার বোনকে বলো ভাগ ঠিক মতো করতে। আমি সবার আগে এসে বসেছি, কিন্তু আমাকে এখনো দেয়নি। কিরে সাফু, ঝুমুরকে দিলি না কেন? জানিস না সে ছোট? বলতে বলতে হেসে ফেললো আফিয়া বেগম। ঝুমুর চোখ ছোট ছোট করে তাকালো। তাকে যে টিটকারি করা হয়েছে সে বেশ বুঝছে। এই বাড়িতে তার সম্মান নেই, একটুও নেই। সাফিয়া বেগম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আর ছোট বলবেন না আপা, বিয়ের পরেও ছোট থাকে নাকি? ঝুমুরের রাগে অপমানে থমথমে হয়ে গেল মুখশ্রী। নাকের পাটাতন ফুলিয়ে অভিযোগ করলো, বিয়ে দিয়েছিলে কেন? বয়স হয়েছে তাই। তিনি গরম গরম আর একটা পিঠা নামিয়ে ঝুমুরের দিকে হাত বাড়িয়ে বললেন, বাটি দে। ঝুমুর খাবে না এই পিঠা। যেটা নিয়ে এত কথা শুনতে হয়েছে সে কিছুতেই সেটা খাবে না। কিশোরী মন দারুণভাবে খারাপ হয়েছে। কোত্থেকে একরাশ জিদ এসে ভর করলো শরীরে। হাত থেকে বাটিটা নিচে রেখে হনহন করে চলে যায় সে। সাফিয়া বেগম আহত দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, দেখছেন আপা, দেখছেন? মেয়ের শরীর ভরা জিদ, নইলে কি এমন বললাম যে না খেয়েই চলে যেতে হবে? শান্তাদের খাওয়া বন্ধ হয়ে গেল। আফিয়া বেগম কিছু বলার আগেই শান্তা বলল, কাকিমা, তুমি প্রায় সময় ঝুমুরকে আঘাত করে কথা বলো, অনেক সময় তার দুর্বলতাও তুলে ধরো। তুমি ভুলে যাও যে এখন টিনেজার। অনেক কথা মজার ছলে উড়িয়ে দিতে পারলেও তুমি তা দাও না। ছোটবেলা থেকেই দেখছি তোমার আদরগুলো সবসময় শাসনে রূপান্তরিত হয়। নিজেরাই ওকে বিয়ে দিলে, সে কিছু না বলেই রাজি হয়েছে, তাহলে এত কথা বলার প্রয়োজন ছিল না। ও এখন সব দোষ আমার, তাই না? বিয়ে কি আমি দিতে বলেছি? তোর কাকারা যে নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, আমাকে একবার জিজ্ঞেস করেছে? আফিয়া বেগম বিরক্ত হয়ে বললেন, আহ, থামবি সাফু, পুরনো কথা টেনে আনছিস কেন?
আর ফায়াজ কি খারাপ ছেলে নাকি যে বিয়ে দিয়ে পস্তাচ্ছিস? সাফিয়ার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। তার দিকে কেউ আঙুল তুললে তিনি নিজের মধ্যে থাকে না। রাগে ক্ষোভে চেঁচিয়ে কিছু বলতে যাবেন, তার আগেই তামান্না চলে আসে। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে সকলকে সালাম দেয়। আফিয়া বেগম হেসে সালাম নিলেও সাফিয়া নিজের কাজে মন দেয়। মিম পাশ থেকে ফোড়ন কেটে বলল, একটু আগে ডাকতে গিয়েছিলাম তোমাকে। তামান্না মিষ্টি করে হাসলো। শাশুড়ির পাশে পিড়ি টেনে বসতে বসতে বলল, আমি শুনেছি আপু। তারপর আবার আফিয়া বেগমের দিকে ফিরে বলল, মা আমি বানাই। আফিয়া বেগম চমকে তাকালো। আসার পর থেকে এই প্রথম তামান্না ওনাকে মা বলে ডেকেছে। অন্তর জুড়িয়ে গেল তার। মৃদু হেসে বলল, না মা থাক, তুমি বরং নীরব এর নাস্তাটা নিয়ে যাও। ততক্ষণে সাফিয়া বেগম পিরিচে করে 4টা ভাপা পিঠা তুলে নিল। তামান্নার হাতে দিয়ে বললেন, তুমিও খেয়ে নিও, আর পুলি পিঠা হলে কাউকে দিয়ে পাঠিয়ে দিব, কেমন? তামান্না মাথা কাত করে বলল, ব্যস্ত হবেন না কাকিমা, আমি নিজে এসেই নিয়ে যাব। নিজের রুমে বসে বসে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে চুমুর। এতদিন পর মায়ের কাছে এসেছে, অথচ এখনো আগের মতোই ব্যবহার করে তার সাথে। একটুও ভালোবাসে না কেউ তাকে। জানলা দিয়ে দূর আকাশে তাকিয়ে বলল, জানো আকাশ, আমি তোমার মতোই একা। তোমার বুকে তো রাতের আধারে চাঁদ তারা আর মেলা বসে, কিন্তু আমি না সব সময়ের জন্য একা। সাফিয়া বেগম একটা ট্রেতে করে এক বাটি দুধ পুলি আর 2টো ভাপা পিঠা নিয়ে রুমে ঢোকেন। মায়ের উপস্থিতি টের পেয়েও অভিমানী মেয়ে পিছু ফিরল না। নাক টেনে টেনে কান্না শুরু করলো। তিনি মেয়ের হাত ধরে এনে খাটে বসালেন। নিজে দাঁড়িয়ে থেকে ঝুমুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এত রাগ তো তোর ছিল না মা। আমি তো মাঝে মাঝে ভাবি তুই আমার মেয়ে তো, নাকি কেউ বদলে দিয়েছে। মায়ের আহ্লাদি কথায় ঝুমুর শব্দ করে কেঁদে ওঠে। বসা থেকে সাফিয়া বেগমের কোমর জড়িয়ে ধরল। নাক টেনে টেনে বলল, তুমি আমার সব সময় কষ্ট দাও। আমি মানুষ না? আমার কি খারাপ লাগে না? ঝুমুরের কথায় বুক কেঁপে উঠল সাফিয়ার। সবাই তো মেয়েকে শাসন করে, তাই বলে এত অভিমান করতে হবে? মনের কোণে মাতৃত্বের কষ্টটা কড়া নাড়ল। মেয়ে যে বেঁচে আছে এটাই তো আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আল্লাহ করুণা করেছেন বলেই তো এত এত বিপদ থেকেও সে বেঁচে ফিরেছে। ছোটবেলা থেকে মেয়ের প্রতি খুব বেশি আদর দেখাননি তিনি। সবসময় ভয় হয় প্রিয় জিনিসটা যদি হারিয়ে ফেলেন। মেয়ের মায়াবী মুখের দিকে এক দৃষ্টিতে তাকাননি কখনো, যদি নজর লেগে যায়। এত ভয় এত আশঙ্কা যার মনে, সে কেন তার কলিজার টুকরাকে ভালোবাসবে না? সাফিয়া বেগমের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেয়ের এলোমেলো চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে পেঁচাতে পেঁচাতে বলল, মেয়ে মানুষ হচ্ছে পানির ন্যায়, যখন যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করবে। আলু, ডিম এবং চা পাতা যদি একটা পাত্রে দিয়ে 20 মিনিট ফুটানো হয়, তখন কি হবে জানিস? আলু শক্ত থেকে হয়ে যাবে নরম, ডিম পাতলা আবরণে সুরক্ষিত থাকে, যা হয়ে যায় শক্ত, আর চা পাতা নিজের রং ও সুগন্ধ ছড়িয়ে দিবে, আর পুরো পানিটাকেই পরিবর্তন করে ফেলবে। শুধু এখন নয়, সারা জীবন মনে রাখবি, মা শাসন করলেও দিন শেষে ভালোবেসে তারাই বুকে টেনে নেবে, কিন্তু পারিপার্শ্বিক সব যে তোর মন মতো হবে এমনটাও না। সকল প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত রাখতে হবে, ভেঙে পড়া চলবে না। কখনো তোকে শক্ত থেকে নরম হতে হবে, কখনো বা ডিমের মতো নরম থেকে শক্ত হতে হবে, আবার কখনো বা চা পাতার ন্যায় তোর ভিতরে সৌন্দর্যটা প্রকাশ করতে হবে। এরই নাম জীবন। এভাবেই আমাদের চলতে হবে। খুব বেশি মন খারাপে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইতে হবে। লম্বা কথা বলে থামলেন তিনি। ঝুমুর অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে আছে। এই প্রথম তার মা তার সাথে এত কথা বলছেন। কত সুন্দর করে বোঝালেন। যদি সারাদিন তাকে এইভাবে বোঝাতো, সে একটুও বিরক্ত হতো না। ভালো লাগায় ছেয়ে গেল তার হৃদয়। তবুও কপট রাগ দেখিয়ে পিঠার বাটি হাতে তুলে নিজে নিজেই খাওয়া ধরল। সাফিয়া বেগম হেসে ফেললেন। বিড়বিড় করে বললেন, পাগলি। রায়হানের রুমের প্রতিটি জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখছে ফারিয়া। কাঁদছে নিঃশব্দে। কি সুন্দর পরিপাটি একটা রুম, মনে হচ্ছে মানুষটা আশেপাশেই আছে। খাটের উপর বসে বালিশ জড়িয়ে ধরে দাঁত মুখ খিচিয়ে কেঁদে দেয় সে। কান্না আটকাতেই নিচের ঠোঁট কামড়ে ধরে। জীবনের মানে কখনোই বোঝেনি। যে ভালোবাসার মানুষকে এত পড়ায়, সে ভালোবাসার সবার কেন এত ঝোঁক? চোখ মুছে উঠে যায় ফারিয়া। জানলা ধরে শূন্য দৃষ্টিতে পথের দিকে চেয়ে বলল,
এই সম্পর্কের তো কোনো নামই হয় না। অনুভূতি কেবল আমার পক্ষ থেকে ছিল, একপাক্ষিক। রায়হান ভাই তো কেবল নির্জীব পাথর ছিলেন। যদি আপনি আমার জন্য উত্তম হন তবেই যেন আমাদের দেখা হয়, অন্যথায় না হোক। ফের দু হাতে চোখ মুছে ঘুরে হাঁটা ধরল ফারিয়া। এখন তারা চলে যাবে। আগের মতন আর লাফালাফি করে হয়তো নানার বাড়িতে আসা হবে না, হয়তো তার কিশোরী বয়সের আবেগ সমাপ্তি এখানে। আদিবা খান ঝুমুরের কপালে চুমু দিয়ে বলল, তোর এই মায়ের সাথে তোর যাওয়ার ইচ্ছে নেই তাই না? ঝুমুর হাসলো কেবল, বলল, কালকের দিনটা শুধু আছি ফুপু, মায়ের কাছে থাকি। আদিবা খান হেসে ফেললেন। তোর যেখানে ইচ্ছে সেখানে থাকবি, আমার মেয়ে হবে স্বাধীন। পাশে দাঁড়িয়ে আছে সাফিয়া বেগম। আদিবা খান সাফিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বলল,